গেল বছরের তুলনায় কাঁচা চামড়ার দর সরকারিভাবে ৫ টাকা বাড়ানো হলেও বাজারে ছবিটা উল্টো। বড় আকারের একটি চামড়া গড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা গত বছরের তুলনায় কম। ব্যবসায়ীদের সাথে সঙ্গে নিয়ে এই দাম নির্ধারণ করা হলেও এখন কথা রাখছেন না আড়ত মালিকরা। অভিযোগটা এমনই। আর আড়তদাররা বলছেন চামড়ার বাজার না বুঝেই দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রিয়াজ সেজানের প্রতিবেদন। লাভের আশায় সরকারি দর হিসাব করেই কয়েকজন বন্ধু আসেন চামড়া সংগ্রহ করে সায়েন্স ল্যাব মোড়ে। এসেই মাথায় হাত, যত টাকায় এক একটি চামড়া সংগ্রহ করেছেন বাজারে দর তার চেয়ে অন্তত ১০০ টাকা কম। সরকার থেকে যে রেট দেয় আর তো ওই রেটে স্কোয়ার ফিট নেয়ও না। স্কোয়ার ফিট যদি ভাই 65 টাকা দিচ্ছে সরকার থেকে, 65 না 55 বুঝে না আমরা এর লাগে ধরা খাও। স্কোয়ার ফিট ৬০ টাকা লবণযুক্ত মালের দাম দেওয়া হয়েছে। ১ কেজি মালে মেসেজ আছে মোবাইলে। এবার লবণযুক্ত চামড়ার দর প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই দাম মাথায় রেখে যারাই চামড়া সংগ্রহ করেছে তারাই পড়েছেন বিপাকে। ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করছে আর কি। সরকারি রেটটা যে দিছিল ওই রকম রেট অনুযায়ী এখানে রেট দিতেছে না। চামড়া সংগ্রহ করতে আসা ট্যানারি ও আড়ত মালিকদের প্রতিনিধিরা দুষছেন সরকারকে। তাদের দাবি, চামড়ার বাজার সম্পর্কে ধারণা না নিয়েই দাম ঠিক করেছে সরকার। সরকার তো আর মনে করেন যে কেমিক্যালটা ইম্পোর্ট করতেছে না, কেমিক্যাল ইম্পোর্ট করে আমাদের কোম্পানিরা। তারপর আমরা মনে করেন যে এগুলা ওই সরকার বিক্রি রেটটা জানে না। এদিকে চামড়ার দর নির্ধারণী বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে থাকা কাঁচা চামড়া মালিকদের সংগঠনও এখন ভোল পাল্টেছে। মন্ত্রণালয়ের তো সমস্ত লোক আর এই চামড়া ব্যবসার সাথে রিলেটেড না। এই বছর মানবিক কারণে কমার্স মিনিস্ট্রি মনে করেছে যে মাদ্রাসার এতিমের হক মনে করে দামটা একটু বাড়িয়ে দিয়েছে। অপ্রিয় সত্য কথা, কিন্তু রেটটা আমরা ঠিক মতো থাকে না। চামড়া বিক্রি নিয়ে এমনিতেই যখন বিপাকে ছোট ব্যবসায়ীরা, তখন আমিন বাজারে চামড়া সংগ্রহের জায়গার ইজারা নিয়ে পথে পথে চাঁদা আদায়ের অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে। আজকের না অনেক দিন ধরে চামড়া বেশি, কিন্তু খাজনা দেয় না। তা আপনার খাজনা এখানে খারিয়ে রয়েছেন লাড়ি লয়ে মারতে। রিয়াজ সেজান, ৭১, ঢাকা। চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার প্রায় ৪৬৮ বিলিয়ন বা ৪৬,৮০০ কোটি ডলার। বাংলাদেশের চামড়ার গুণগত মান ভালো, এখানে শ্রম তুলনামূলক সস্তা, ফলে কোনো ধরনের কাঁচামাল আমদানির উপরে নির্ভরশীলতা বৃদ্ধি ছাড়াই চামড়া শিল্পের বিকাশের একটা বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে চামড়ার বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্সা মাত্র 0.26%। আমরা কথা বলবো এ নিয়ে আজকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ এবং যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লেদার ওয়ার্কিং গ্রুপের অডিটর আফজাল হোসেন এবং আরও যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। সুশান্ত সিনহা, শুরুতেই জানি যে আমরা প্রতি বছরই কোরবানি ঈদের পরে এই চামড়ার দাম সরকারিভাবে যেটা নির্ধারণ করা হয় সেটা নিয়ে ব্যবসায়ীদের এক ধরনের প্রতিক্রিয়া থাকে, যারা মৌসুমি ব্যবসায়ী তাদের প্রতিক্রিয়া থাকে, নানান ধরনের কথাবার্তা আমরা শুনি এবং প্রতি বছরই দেখি যে আমরা চামড়ার দাম কমে যাচ্ছে বা একটা জায়গায় বলা যায় যে থেমে আছে অন্যান্য পণ্যের দামের তুলনায়। সেটা আসলে আপনি কি দেখেন, কি কারণে? ধন্যবাদ। প্রথমেই বলি যে আপনি যেটি বললেন যে থেমে আছে, থেমে নেই, আসলে এটা দামটা কমেছে। যেমন ২০১৩ সালে আমাদের প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ছিল ৮৫ থেকে ৯০ টাকা। এটা পরের বছর কমে হলো ৭০ টাকা ২০১৪ সালে, তারপরে হলো ৫০ টাকা। এই ৫০ টাকা দীর্ঘদিন ছিল। ১৯ সালে এসে এটা ৩৫ টাকায় নেমে গেল। তারপরে ২০ সালে এসে এই ৩৫ টাকা থেকে বাড়তে বাড়তে ৪০, ৪৭, ৫০, এবার হয়েছে ৫৫ টাকা। তার মানে আপনি ৫ টাকা বেড়েছে। কিন্তু আপনি যদি ১০ বছর বা ১১ বছর আগের কথা চিন্তা করেন তাহলে কিন্তু প্রতি বর্গফুট ৮৫ টাকাটা সেটা হয়ে গেছে এখন ৫৫ টাকা, মানে ৩০ টাকা প্রতি বর্গফুটে চামড়ার দাম কমেছে। আর খাসির চামড়ার অবস্থা তো তথই বছর। সেটি হচ্ছে ১৩ সালে এই খাসির চামড়া বিক্রি ছিল ৫০ থেকে ৬০ টাকা, সেটা এখন এবার দামই বেঁধে দেওয়া হচ্ছে। লবণযুক্ত খাসির চামড়া ২০ টাকা, বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। অর্থাৎ একটা কলা কিনতে গেলে আপনাকে ১০ টাকা দিতে হবে, আর একটা খাসির চামড়ার দামও কিন্তু ১০ টাকা। আপনি একটা ছোট ধরনের পাউরুটি খেতে গেলেও কিন্তু আপনাকে দিতে হবে ১০ টাকা, ওই ছাগলের চামড়া ১০ টাকা। এখন যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় সারা বছর জুড়ে আমরা কিন্তু এই গরু ছাগলের যে চাহিদা সেটি দেশের অভ্যন্তরে যোগান দিচ্ছি।
সমস্যা হচ্ছে যে চামড়ার যে শিল্পের কথা বললেন বিশ্বব্যাপী 468 বিলিয়ন ডলারের, এখানে বাংলাদেশের হিসাব বাড়ছে না। তার একটা বড় কারণ এই চামড়ার প্রসেসিংটা যখন হয় দুটো কারণে নষ্ট হয়। একটা হচ্ছে কষাই থাকে না। সারা বছর জুড়ে বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয় তারা কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয় না দেশে কষায়ের সংখ্যা বৃদ্ধি। কারণ ধরুন এখন যে কষায়রা আমরা চামড়া ছিলছে তারা কিন্তু চামড়াটা কেটে ফেলে, নষ্ট করছে। এটা একটা বাংলাদেশের সম্পদকে আমরা নষ্ট করছি। দ্বিতীয় যেটা নষ্ট হয় সেটা পরিবহন করতে গিয়ে যে 6 ঘন্টার মধ্যে লবণ দিতে না পারলে চামড়ার যে গুণমানটা নষ্ট হয় সেটাও আমরা খুব বেশি খেয়াল করি না। আমাদের সমস্যা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় বছরের নামকা ওয়াস্তে এই দামটা ঠিক করে দায় সারে, অথচ শিল্প মন্ত্রণালয়ের অধীনে যে সংগঠনটি সেটি বিসিক, যারা হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প এখন ধলেশ্বরীর পাড়ে নিয়ে যাওয়া হয়েছে সাভারে, তারা সেই কাজটা করতে পারলো না এখনো পরিপূর্ণভাবে। 19 বছরেও 1000 কোটি টাকার বেশি বিনিয়োগ করে এটা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরি করতে পারলো না। তার মানে কি, সেটি হচ্ছে যে আপনি যে অভিযোগে পরিবেশ বান্ধব নীতিমালা করবার জন্য যে হাজারীবাগ থেকে নিয়ে গেলেন, সেই পরিবেশ বান্ধব কারখানা কিন্তু গড়ে তুলেও আপনি শেষ করেও করতে পারলেন না। একইভাবে আবার দেশের অভ্যন্তরে আপনার প্রতি বছর কোরবানি আসছে, কোরবানি দেওয়ার সংখ্যা বাড়ছে, গরু ছাগল এর পশু জবাইয়ের সংখ্যা বাড়ছে, কিন্তু আপনি কষাই বা মানসম্মতভাবে গরুর বা ছাগল জবাই করা এবং চামড়া বাছাই করার যে কাজটা সেটি কিন্তু করতে পারছি না। অর্থাৎ মানব সম্পদের যে দক্ষতার ঘাটতি সেটি প্রকট, এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আবার দ্বিতীয়ত যে সরকার বিষয়টা নির্ধারিত, সেটা হচ্ছে- সুশান্ত সিনহা, সরকার নির্ধারিত যে দাম সেটাও তো ব্যবসায়ীরা এখন মানছেন না। তারা বলছেন যে এটা মানে সরকারিভাবে যারা করেছেন তারা আসলে এই শিল্পের সব কিছু জানেন না, যে কারণে তারা বাড়তি দামে আসলে এটা বেঁধে দিয়েছেন, সেটা প্রযোজ্য তারা মনে করছেন না। আমরা সভাপতির বক্তব্য শুনছিলাম। না, এটা আসলে পুরোপুরি ঠিক না। উনি যে বিবেচনায় বলুক না কেন, সরকার সমস্ত স্তরের চামড়া শিল্পের যে ব্যবসায়ীরা আছে তারা বসে ঠিক করে, ট্যারিফ কমিশন বসে ঠিক করে 5 টাকা দাম বাড়ানোটা খুবই যৌক্তিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং সরকার এবার প্রথমবারের মতো কিন্তু 1200 টাকা দাম নির্ধারণ করে দিয়েছে চামড়ার। কিন্তু যেটি কাহিনী হচ্ছে লবণযুক্ত চামড়া, এই কথাটা একটুখানি বাদ চলে যায় যে ওই যে মানসিক স্বাস্থ্য দিবস, ওই মানসিকটা বাদ গেলে হয় শুধু স্বাস্থ্য দিবস। এখানেও সেই একই ঘটনা। লবণযুক্ত চামড়া আপনি কখন হবে? এটা যখন পোস্তার আড়তে যাবে অথবা ট্যানারিতে যাবে তখনই লবণযুক্ত হবে। সুতরাং সরকার যে প্রক্রিয়ার দামটা বেঁধে দেয় সেখানে যদি লবণযুক্ত চামড়া না বলে শুধু 5 টাকা যদি কমও হয় বা 10 টাকা যদি কমও হয়, কাঁচা চামড়ার দামটা ঠিক করে দেয়। কারণ ধরেন একটা বাসা বাড়িতে 5টা কোরবানি হয়েছে, ওই চামড়াটা মৌসুমি ব্যবসায়ী বা পাড়ার ছেলেরা সেটা সংগ্রহ করে নিউ মার্কেটে গিয়ে বিক্রি করছে বা সায়েন্স ল্যাবের সামনে বিক্রি করছে, তারপরে সেটা আড়তে যাচ্ছে। আড়তে যাওয়ার পরে কিন্তু সেটা লবণ দেওয়া হয়। তাহলে সরকার দাম ঠিক করে দিচ্ছে কোনটা? ওই লবণযুক্ত চামড়াটা। Exactly. এইখানেই কিন্তু শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে। জি, সুশান্ত সিনহা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অনেক তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম। শাহিন আহমেদ, গত 1 দশকে চামড়ার জুতা থেকে শুরু করে চামড়াজাত সকল ধরনের পণ্যের দাম বেড়েছে। শুধুমাত্র কাঁচামাল যে চামড়া, বিস্ময়করভাবে সেটার দাম আসলে অর্ধেক হয়ে গিয়েছে। 11 বছর আগে যেরকম সুশান্ত সিনহা বলছিলেন যে 85 থেকে 90 টাকা ছিল, এটা এবছর 55 থেকে 60 টাকা নির্ধারণ করা। কারণটা কি আসলে? সব কিছুর দাম বাড়ছে, চামড়ার দাম কমছে কেন? দেখুন, এখানে আসলে আমরা কিন্তু 2017 সালে যে সময় রিলোকেশন করলাম যে আমরা পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী করব, সেখানে আমাদের সাথে বেসিক্যালি যে ট্রাইপার্টিট এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে যে কম্পোনেন্টগুলো করে দেওয়ার কথা সেগুলো বিশেষত সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট, সেইটা কিন্তু আসলে লিকুইড ওয়েস্ট আপনার হচ্ছে, কিন্তু সেটা কিন্তু যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে যে আপনার আসলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে মূল্যটা বিদেশি বায়ারদের থেকে পাবো সেটা পাচ্ছি না। আমরা কিন্তু এখন নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমাদের পণ্য সেল করছি। আমাদের যে সময় 2016 সালের পরে আপনার লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশনের বাধ্যবাধকতা চলে আসলো, সে সময় কিন্তু আপনার ব্র্যান্ড বায়াররা, বিশেষত ইউরোপিয়ান বায়ার এবং আমাদের যে আমেরিকান বায়াররা ছিলেন, এই দেশ থেকে আপনার মুখ ফিরিয়ে নিলেন, যার প্রভাব কিন্তু আমাদের চামড়া শিল্পে ব্যাপকভাবে পড়েছে। এই যে আজকে আমাদের বাংলাদেশে 140টি ট্যানারি, আপনার যে সাভার চামড়া শিল্প নগরীতে অপারেশনে আছে, একটি ট্যানারি আপনার কিন্তু LWG গ্র্যাজুয়েশন
হয়নি। না, সেটা তো শুধু কারণ হলো সেটা তো গিয়ে- নিশ্চয়ই, মানে বিদেশি বায়ার পেলে এটা ঠিক যে মানে সেটা দেশেরও মানে এই সেক্টরে অনেক বড় প্রভাব রাখতে পারতো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো দেশের ভিতরে 10 বছর আগে যে দামে জুতা কিনতাম তার চেয়ে বেশি দামে এখন কিনি, দ্বিগুণ দামে কিনি, কিন্তু সেটার যে কাঁচামাল সেটারই বা কমছে কেন? দেশের চাহিদার সঙ্গে আসলে তো সামঞ্জস্যটা কি হচ্ছে তাহলে? আপনি কি মনে করেন যে আমরা কি আমাদের বেঁধে দেওয়ার যে দামটা আছে 1200 টাকা ঢাকার চামড়া এবং ঢাকার বাইরে চামড়া 1000 টাকা লবণযুক্ত, সেটার বাইরে আমরা প্রয়োগ করতে পারছি? কোনোভাবে না। কারণ আমাদের এখানে 1,500 কোটি টাকার কাঁচা চামড়ার ব্যবসা এই 3 দিনে হয়। এই 1,500 কোটি টাকার ভিতরে ট্যানারি মালিকরা বর্তমানে ঋণ পেয়েছে 70 থেকে 75 কোটি টাকা। আগে এই ঋণটা ছিল 500 কোটি টাকা। আমাদের ট্যানারি আস্তে আস্তে ক্লাসিফাইড হওয়ার কারণে এই লোনটা কিন্তু আপনার ট্যানারি মালিকরা পাচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে যে বাজার ব্যবস্থাপনায় আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারছি না আমাদের আর্থিক সংকটের কারণে। আচ্ছা। এইখানে আমাদের 2-3 হাত বদল হয়ে আমার ফরিয়ার থেকে শুরু করে মৌসুমী ব্যবসায়ীদের থেকে শুরু করে মধ্যস্বত্বভোগীদের একটা বড় এইখানে কিন্তু আপনার বেনিফিট আপনার এই মৌসুমে আপনার নিয়ে যাচ্ছে। জি। এই যে আপনার বলছেন যে আপনার ভোক্তারা কেন পাচ্ছে না, ভোক্তারা আসলে 300, 400, 500 টাকা দামে আপনার চামড়াগুলো বিক্রি করছে, কিন্তু এখান থেকে ফরিয়ারা একটা বেনিফিট নিচ্ছে, এখান থেকে আড়তদার একটা বেনিফিট নিচ্ছে, এইখানে যে তারপরে 2-3 হাত বদল হয়ে আমাদের কাছে আসে। তার মানে আমরা যে একটি সরকার চামড়া- নির্ধারিত যে দাম মানে একটু শেষ করি, আমি যদি একটি চামড়া প্রসেস করি সেই প্রসেসে অন্তত আমার 2 থেকে 2,500 টাকা কেমিক্যাল কস্ট আমার আছে, যেটা আমি সম্পূর্ণ আমার এই রাসায়নিক গুলো আমি বিদেশে নির্ভর। এবং আমরা আজকে যে এনবিআর এর যে ট্যাক্স পলিসির ভিতরে যে অসামঞ্জস্যতা আছে, যে আজকে নন বন্ডেড ফ্যাক্টরিরা 35% ডিউটি দিয়ে আপনার কিন্তু তার পণ্যগুলি যে আসলে এইটা কোনোভাবেই কাম্য নয়, যার কারণে দেখা যাচ্ছে যে প্রোডাকশন কস্ট আমার বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবং আমার পাশাপাশি আমার কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। জি। আফজাল হোসেন, আপনি আসলে কি মনে করেন এটা নিয়ে? আপনার গবেষণা আছে, আপনি একটা যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানে আপনি খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। আপনি আসলে কি দেখেন? আমরা 1 দশক আগে যে কাঁচা চামড়া যে দামে কিনতাম এখন তার চেয়ে অর্ধেক দামে কিনছি, কিন্তু সেটার যে উপজাত আমরা যে জুতা বা চামড়াজাত পণ্য সেটার দাম কিন্তু দ্বিগুণ, মানে সেই হারে বাড়েনি, বেড়েছে, আবার কাঁচা চামড়া কমেছে। কারণটা কি আসলে? প্রথমে ঈদ মোবারক আমার দর্শকদেরকে। শাহিন ভাই বলে দিয়েছেন এবং গত 5 বছর ধরে বোধহয় একই আলোচনা শাহিন ভাই করছেন, আমরা করছি, কাঁচা চামড়া আড়তদাররা করছেন। আসলে যেটা হলো বাজার ব্যবস্থাপনা, জবাবদিহিতা, অর্থনৈতিক তারল্য, এই 3টা জিনিসকে মাথায় রেখে কিন্তু কাঁচা দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা হয়। সবচেয়ে যেটা সত্য বাংলাদেশে, যে যারা নাকি উৎপাদক আছেন একেবারে প্রান্তিক পর্যায়ে, তাদের কোনো পণ্যের কিন্তু দাম বাড়েনি। আপনি যদি বলেন ঢেঁড়সকে যদি আমি একটা পণ্য ধরি, এবছরও 20 টাকায় কিনে গেছে, 5 বছর আগেও 20 টাকায় কিনে গেছে, তাহলে কি দাম কিন্তু আমার কমে গেছে। আমরা হয়তো 20 টাকা বলছি, কিন্তু আপনি যদি ডলারের সাথে এটাকে কম্পেয়ার করে দেখেন, আমার কিন্তু দাম গেছে 40 ভাগ। তো শাহিন ভাই বা অ্যাসোসিয়েশনে যে 140 জন আমাদের ট্যানারি মালিক আছে, ওনারা যে এখনো চামড়া কিনছেন, তাদেরকে আগে ধন্যবাদ দেয়। আগে প্রথমে বলবো যে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। কারণ কি আমি বলি, এই অসহযোগিতা, কি বলবো, জবাবদিহিতা নেই। গত 1 বছরে মানে শিল্প মন্ত্রণালয় অসহযোগিতা বললেন, এই অসহযোগিতাটা কোথা থেকে আসছে, মানে কারা করছে? অসহযোগিতা না, আমি অসহযোগিতা বলবো না, আমরা কোনো জায়গাতে আসতে পারিনি। আপনি দেখেন 2017 সালে আমরা যে চলে গেলাম, তারপর থেকে আজকে পর্যন্ত ওই জায়গাটার যে অবস্থা, সার্টিফিকেশনের জায়গায় যে অবস্থাটা, সেখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এবং কোনো পরিকল্পনা আছে বলে আমার ঠিক একেবারে বস্তুনিষ্ঠ বা কোনো কিছু আছে বলে বলতে পারছি না। এই পরিকল্পনাটা কারা করবে, মানে কারা করবে? মানে আমি যদি একটু স্পেসিফিক হই, আপনি যদি স্পেসিফিক হই, মানে বেসিক শিল্প মন্ত্রণালয় দিয়েছে, শিল্প মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয়, তাহলে এই 2 মন্ত্রণালয় স্পেসিফিক হওয়া উচিত বলে মনে করছি আমি। আপনারা বলছেন দাম বেঁধে দিয়েছে, দাম বেঁধে দিয়েছে কারা? 2 মন্ত্রণালয়। তাদের দায়িত্ব এই ব্যবসাটাকে সমুন্নত রাখার জন্য যে পরিমাণ ইনভেস্ট, সহযোগিতা, আইন প্রণয়ন, তারপর ওই সিটিপির সমাধান,
যৌক্তিক কারণ দেখিয়ে সেটাকে একটা যৌক্তিক দামে নিয়ে আসা, সেটা তো আমরা করছি না আসলে। গত 1 বছরে আমরা কি করেছি এই ট্যানারি মালিকদের কে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য? শাহিন ভাই যেটা বললেন যে আমরা আগে লোন পেতাম অনেক পরিমাণ, এবার কম পেরেছি, তারপরে তারল্য সংকট আছে। তার মধ্যে যে এই 140 জন ট্যানারি মালিক আমরা কিন্তু রাজি আছে, আমি ধন্যবাদ দিই প্রথমে। যেটুকু ব্যবসা আছে ওনাদের একেবারেই কি বলবো, একেবারে ব্যক্তিগত ঐকান্তিক ইচ্ছার কারণে এটা আছে। কারণ আমরা মন্ত্রণালয়গুলো অনেক 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 আমরা মিটিং করছি, কিন্তু সলিউশনের জায়গাতে আমরা বোধহয় সেই 2017 সালে পড়ে আছি। শাহিন ভাই হয়তো আমার সাথে একেবারে একমত পোষণ করবেন এই ব্যাপারে। না, এই যে সাভারের যে হেমায়েতপুরে নিয়ে যাওয়া হলো ট্যানারি, আমরা সেখানে প্রায় 1000 কোটি টাকার বেশি খরচ করলাম, ব্যয় করলাম, চামড়া শিল্পনগর করলাম। তার প্রায় অর্ধেক 550 কোটি টাকা দিয়ে আমরা একটা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার, যেটা সিইটিপি, এটা নির্মাণ করলাম, কিন্তু এটি কাজ করছে না। এটি মানে কেন এরকম, মানে কি কারণে 500 কোটি টাকা খরচ করার পরেও হলো না কেন? গণমাধ্যমে নানান জায়গা থেকে দেখছি যে সেখানে অসহযোগিতা, তার অসহযোগিতা, নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আসলে কি মানে একটা সাফল্য আছে যে আমরা হাজারীবাগ থেকে সরে গিয়ে ওই জায়গায় একটা আমরা ট্যানারি ক্লাস্টার করেছি, আমরা একটা সিইটিপি করেছি, কিন্তু সিইটিপির যে মান মাত্রা দরকার ছিল সেটা হয়তো আমরা তখনও ঠিক বুঝতে পারিনি, আমাদের অভিজ্ঞতার অভাব ছিল। আমরা গত কয়েক বছরে বুঝতে পেরেছি, কিন্তু এই বুঝে এটাকে যে সামনের দিকে আগাতে হবে সেই জায়গায় আমরা কেউই কাজ করছি না। আমরা খুব গতানুগতিকভাবে আগাচ্ছি। একটা টেকনিক্যাল কমিটি করার কথা বলেছিলাম আমি কয়েকবারই, আমার সৌভাগ্য হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকবার আমরা মুখ্য সচিবের নেতৃত্বে অথবা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কথা বলতে সুযোগ হয়েছে আমাদের। অনেকগুলো প্রস্তাবনা, অতগুলো গাইডলাইন দিয়েছি। আমি দুঃখের সাথেই বলতে চাই তার কোনোটাই প্রতিফলন হচ্ছে না, যার জন্য আমরা একই জায়গায় বসে বসে গল্প করছি, টিভিতে টকশোতে যাচ্ছি, পেপারে লেখালেখি করছি, কিন্তু আমাদের সামনে যে আগানোর জন্য যে দৃঢ় পদক্ষেপ দরকার, যে আমরা স্টেপ বাই স্টেপ কি করবো, 1 বছরে কই যাব, 3 মাসে কই যাব, 6 বছরে কই যাব, সেই জায়গাতে আমরা বোধহয় খুব বেশি আমরা নজর দিচ্ছি না বলে আমার মনে হচ্ছে। জি, শাহিন আহমেদ, আমি একটি গণমাধ্যমে এরকম দেখলাম যে আমরা যে কাঁচা চামড়া প্রসেস করছি সেটি আসলে চায়নায় আমরা রপ্তানি করে দিচ্ছি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি বিদেশে কোনো প্রোডাক্ট যদি রপ্তানি করতে চাই সেটা আবার চায়না থেকে কাঁচা মানে চামড়া, প্রসেসড চামড়া আমদানি করে সেটা করতে হচ্ছে। কারণ আমাদের এখানে পরিবেশ বান্ধব যে গাইডলাইন অনুসরণ করে ফ্যাক্টরি দরকার সেটি আমরা বেশি করতে পারিনি। সেখানে আসলে অনেকে বলছেন যে মালিকদেরও দায় আছে, কারণ এখানে অনেকগুলো নাম্বার, 1700 সামথিং আমার যদি ভুল না করি, তার মধ্যে 300 বা 350 এরকম সিএটিপির আছে, বাকিগুলো আপনাদের নানানভাবে অর্জন করতে হয়। সেদিকে কি কোনো অগ্রগতি আছে আমাদের? শাহিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আসলে লেদার ওয়ার্কিং গ্রুপের যে সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশনে কিন্তু আসলে 1710 মার্ক, সেই 10 মার্কের ভিতরে 1410 মার্ক কিন্তু আমার ট্যানারি এন্ডে, অর্থাৎ আমার 300 মার্ক কিন্তু আমার ক্রুশিয়াল একটা মার্ক, সেটা হলো আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা ট্যানারিতে 15টি ট্যানারি আমরা গ্যাপ অ্যানালাইসিস করেছি, সেখানে কিন্তু 15টি ট্যানারির ভিতরে 8 এবং 10 নম্বর ট্যানারি আপনার কিন্তু আপনার অলরেডি আপনার গোল্ড সার্টিফাইড এলডব্লিউজি ট্যানারি হয়েছে এবং আপনার একটি সিলভার ক্যাটাগরির আপনার সার্টিফাইড হয়েছে। এইগুলো হলো গিয়ে সম্পূর্ণ ঢাকার বাইরে, একটি হলো যশোরে আর একটি হলো আপনার খুলনাতে। অথচ আমাদের কিন্তু এর চেয়ে ভালো ট্যানারি আমাদের অবস্থান সাভারে আছে, কিন্তু আমরা সেই যে ক্রুশাল 300 মার্ক সেটা যদি আমরা যে পর্যন্ত না অ্যাচিভ করতে পারি, আমরা কোনোভাবেই আপনার এলডব্লিউজি আপনার গ্র্যাজুয়েশন আমরা হব না। আর আমরা মনে করি যে যদি আপনার এই দুইটিকে আমরা নিশ্চিত করতে পারি, আমার যে দুইটি কঠিন বর্জ্য এবং লিকুইড বর্জ্য, এইটাকে যদি আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা 6 মাসের ভিতরে অন্ততপক্ষে 10টি ট্যানারি আমরা এলডব্লিউজি সার্টিফাইড হতে পারবো। মানে টার্গেটটা কীরকম? মানে বাংলাদেশের যে পরিমাণ কাঁচা চামড়া আমরা
পাই বা উৎপাদন হয়, সেটা যদি আমরা প্রসেস করি, আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি সব কিছু সার্টিফাইড ফ্যাক্টরি হিসেবে, তাহলে মানে এই যে 0.26% আমাদের পুরো বৈশ্বিক বাজারের অংশ, সেখান থেকে আমাদের কি পরিমাণ অ্যাচিভ হতে পারে? কারণ আমরা তো আমাদের সবচেয়ে বড় যে আমরা রপ্তানি করি সেটা গার্মেন্টস, সেখানে কিন্তু আমাদের প্রচুর আমদানি করতে হয় কাঁচামাল, কিন্তু এখানে কাঁচামাল আমদানি খুব বেশি সুযোগ বোধহয় আমরা দেশেই উৎপাদন করতে পারি। সেটা কীরকম, মানে টার্গেটটা কীরকম অ্যাচিভ করা যেতে পারে? দেখুন, এইখানে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় 2030 সালের ভিতরে $12 বিলিয়ন টার্গেট ধরেছে। আপনার শিল্প মন্ত্রণালয় 25 সালের ভিতরে $5 বিলিয়ন টার্গেট ধরেছে, কিন্তু কোনো টার্গেটই আপনার ফুলফিল করতে পারবে না যদি না আমরা ট্যানারিকে আপনার পরিবেশ বান্ধব এবং আপনার যে কমপ্লায়েন্স আমরা না করতে পারি। আপনি একটি জিনিস দেখবেন যে একটি কাঁচা চামড়া নয়, আসলে এই কাঁচা চামড়ার সাথে কিন্তু লক্ষ লক্ষ লোক জড়িত। এইখানে কিন্তু আপনার লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, এবং পাশাপাশি এখানে যে ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, যে লেদার গুডস ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, আজকে দেখবেন যে $150 থেকে $200 মিলিয়ন বিদেশ থেকে চামড়া আমদানি করে আপনার এখানে কিন্তু পণ্য তৈরি করতে হচ্ছে। আমাদেরও ট্যানারি মালিকদের কিছু ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আছে যে অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদেরই কষ্ট হয় যে আমরা কেন বিদেশ থেকে এইসব মিলিয়ন ডলার খরচ করে আমরা LWG সার্টিফাইড চামড়া এনে আমরা পণ্য উৎপাদন করব, অথচ আমাদের যে ফাইন গ্রেন, আমাদের যে চামড়ার প্যাটার্ন, সেই অনুযায়ী কিন্তু আমাদের চামড়ার বিশ্বব্যাপী আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, এবং সবাই আমাদের যে চামড়াগুলো গ্রেন পছন্দ করে। আরেকটা বিষয় আপনি প্রথমে বলেছেন যে আমি দেখলাম যে একজন বলেছে যে খাসির চামড়া আপনার সুশান্ত সাহেব মনে মেবি যে $10 দরে বিক্রি হচ্ছে। আসলে দুর্ভাগ্যজনক বিষয় হলো 2017 সালে যে সময় আমাদেরকে একদিনের ভিতরে নোটিশ দিয়ে আপনার এখান থেকে রিলোকেশন করা হলো, সেই সময় হাজারীবাগে 40টি আপনার খাসি এবং ছাগলের চামড়ার ফ্যাক্টরি ছিল, যেগুলোকে আমরা নিয়ে যেতে পারিনি। আমাদের সাভার চামড়া শিল্পনগরীতে মাত্র 5টি ট্যানারি অপারেশন আছে, এবং যেটা কিনা আপনার হাজারীবাগে আপনাদের যে ফ্যাক্টরি জমি, সেটাও তো একটা মানে একভাবে ঝুলে আছে। এটা নিয়েও এক ধরনের জটিলতা আছে সরকারের সঙ্গে। তার মানে তো পদে পদেই বাধা আসলে চামড়া শিল্পে, আমরা যেটা দেখছি। অনেক ধন্যবাদ শাহিন আহমেদ এবং আফজাল হোসেন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। দর্শক, এই ছিল সংবাদ যুগে আজকের আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে, এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।